তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৮,০০০। বুধবার কুর্মিটোলায় টিকা কর্মসূচির উদ্বোধন। পরিবারকে ঘর দিয়ে সরকারের রেকর্ড, দেশে কেউ গৃহহীন থাকবে না, আশ্বাস প্রধানমন্ত্রী। কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৯ জন। রাজধানীর মিরপুর থেকে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেপ্তার, অর্থ ও নতুন সদস্য সংগ্রহে অপতৎপরতার অভিযোগ। সংবাদ সন্ধ্যার শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দেশে করোনা শনাক্তের ৩২১তম দিনে মৃত্যু ছাড়িয়েছে ৮,০০০। ২৪ ঘন্টায় ২২ জন সহ মোট প্রাণহানি ৮,০০৩ জনের। ২৪ ঘন্টায় ১৭ জন পুরুষ ও ৫ নারীর মৃত্যু হয়েছে। ২০০টি ল্যাবে ১১,১১৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। শনাক্তের হার ৩.৯২%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৩১,৩২৬ জনে। সুস্থ হয়েছেন আরও ৩৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৭৫,৮৯৯ জন। দেশে প্রথম করোনা টিকা প্রয়োগ করা হবে আগামী বুধবার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন সেবিকার দেহে প্রথম টিকা প্রয়োগের মাধ্যমে অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কিডনি হাসপাতালে আজ এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এছাড়া সোমবারের মধ্যেই দেশে করোনা টিকার প্রথম চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। ভারত সরকারের উপহার দেয়া করোনার ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায় বৃহস্পতিবার। এবার অপেক্ষা মানবদেহে এর প্রয়োগ। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমেই টিকা পাবেন করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা সেবিকারা। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আরও ২৪ জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে আছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। ভারত সরকারের কাছ থেকে ২০ লক্ষ ভ্যাকসিন পেয়েছি। আমরা আশা করছি আগামী ২৭ তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস কুর্মিটোলা জেনারেল হসপিটালই হবে আশা করছি। এখন পর্যন্ত সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। বাংলাদেশ সরকারের কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান আসবে আগামী সোমবারের মধ্যেই। একথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়কপথে আসবে দিল্লিতে, পরে দিল্লি থেকে বিমানে ঢাকায় আনা হবে। ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ আমাদের সরকার কিনেছেন, যেটা নাকি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের এখানে আসবেন এবং এই মাসেই ২-১ দিনের মধ্যেই ২৫-২৬ তারিখের দিকে আমাদের এই প্রথম চালানটা আসার কথা। এবং আমরা এটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে উদ্বোধনের পর পর্যায়ক্রমে করোনার টিকা দেয়া হবে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের ৭,৩৪৪ কেন্দ্রে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুজবে কান না দিয়ে নির্ভয়ে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। মেয়র বলেন, টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে টিকা পৌঁছে গেছে। এরপরও কেউ গুজব ছড়ালে কঠিন জবাব দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানান তাপস। ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীরা সব সময় সক্রিয় রয়েছে বলেও সতর্ক করেন তিনি। এ সময় অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার পাশাপাশি তৃণমূল থেকে দল গোছানোর পরামর্শ দেন মেয়র। তৃণমূল থেকে নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিতাড়িত করতে হবে। 111 আর আসবে না, 75 আর আসবে না, এটা মনে করলে হবে না। ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করে যাবে। ষড়যন্ত্রকারীরা সবসময়
অসন্তোষ সৃষ্টির পায়তারা করে যাবে। আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে এবং এর জন্য 70,000 নতুন বাড়িতে আবাসন হলো প্রায় 3.5 লাখ মানুষের। আর ভূমিহীনদের জমিসহ বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মুজিব বর্ষের উপহার হিসাবে গৃহহীনদের সেমি পাকা বাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাতে ভাত না খেয়ে টাকা জমান আমিনা বেগম, যাতে সেই টাকা দিয়ে ওষুধ কিনতে পারেন। জীবনের শেষ বেলায় তার ওষুধ কেনা কিছুটা সহজ হয় বিধবা ভাতা পেয়ে। এবার পেলেন মাথা গোঁজার ঠাঁই। মুজিব বর্ষে শান্তিতে নিজ ঘরে বসে কোরআন শরীফ পড়ে নামাজ পড়তে চান তিনি। লোকের ঘরে বাস করতাম, ভেঙে চুরি এই ঝড়েই না যত বাসা ছিল তা ঝড়েই ভেঙে চুরি গিয়ে লোকের ঘরে গিয়ে থাকতাম। খুব কষ্টে দিন গেছে। আমিনা বেগমের মতো 70,000 ভূমিহীন পরিবার পেল স্থায়ী ঠিকানা। 2% জমি সহ সেমি পাকা নতুন বাড়ি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 492টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষকে মুজিব বর্ষের উপহার বাসগৃহ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে বাড়ির দলিল হস্তান্তর করেন প্রকল্প বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নীলফামারী জেলার এর মধ্য দিয়েই তৈরি হলো অনন্য ইতিহাস, নতুন রেকর্ড। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো সারা বিশ্ব স্থবির। আজকে আমি এখানে বসে আমাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আর এই ঘরগুলি দিতে হচ্ছে। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, কিন্তু সেটা পারলাম না এই করোনা ভাইরাসের কারণে। প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও যেন গৃহহীন না থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এখানে আজকে আমরা যে 66,189টা করে দিলাম ঘর, আমরা আরও 1 লক্ষ ঘর খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হবে। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। মুজিব বর্ষে দ্বিতীয় ধাপে আরো 1 লাখ এবং আগামী বছরের মধ্যে মোট 9 লাখ মানুষকে আশ্রয় প্রকল্পের আওতায় বাড়ি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। বনের পাখিরও ঘর আছে, আমার কোনো ঘর ছিল না। কোনোদিন ভাবিনি এমন সুন্দর পাকা দালানে থাকবো। আনন্দ অশ্রুতে এভাবেই ঘর দেখে অভিব্যক্তি প্রকাশ করেছেন মুজিব বর্ষের উপহার প্রাপ্তরা। 70,000 বাড়িতে থাকবেন প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষ। এগুলো শুধু সংখ্যা বা রেকর্ড নয়, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ। মুজিব বর্ষে বাংলাদেশের অগ্রগতিতে আরও একটি মাইল ফলক অর্জন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডুমুরিয়া, খুলনা। আওয়ামী লীগ নয়, বিএনপি বিদেশি দূতাবাসে নালিশ করে দেশকে নতজানু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপির ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী মন্তব্য করে তিনি বলেন, সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির সমর্থন চেয়ে যেদিন বিবৃতি দিয়েছিল সেদিনই বিএনপির অপমৃত্যু হয়েছে। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় বিজয়ী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, সবাইকে সীমারেখার মধ্যে থেকে অনুশাসন মেনে চলতে হবে। দল করতে হলে সবাইকে দলের গঠনতন্ত্র মানতে হবে। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন কারণে মতপার্থক্য হতে পারে। এ সকল মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে। এ নিয়ে জনসম্মুখে আলোচনা বা সমালোচনা নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করে। সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন এজাহারভুক্ত আর 1 জন সন্দেহভাজন আসামি। এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট 6 আসামিকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজিত প্রার্থী শাহাদত হোসেনের ছোট ভাই এনামুল হাসান, সানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল। এছাড়া উল্লাপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার হয় সন্দেহভাজন সাইফুল ইসলাম। গত 16 জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন।
কক্সবাজারের সেন্ট মার্টিনে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। এখনও নিখোঁজ আছেন আরও 9 জন। ভোরে সেন্ট মার্টিনের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে এফ জাঞ্জাবিল নামের ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ কয়েকজনকে উদ্ধার করে। কোস্টগার্ড চট্টগ্রাম অফিসের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা সহ নৌবাহিনীর 2টি জাহাজ অভিযান চালাচ্ছে। ঝিমিয়ে পড়া জঙ্গি সংগঠনকে সংগঠিত করতে পল্লবী এলাকায় কর্মী ও অর্থ সংগ্রহের চেষ্টাকালে উগ্রবাদী বই ও লিফলেট সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। মিরপুর এলাকায় আনসার আল ইসলামের অস্তিত্ব জানান দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। এছাড়া করোনাকালে অনলাইনে মনোযোগী শিক্ষার্থীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব 4। দেশব্যাপী জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজধানীর পল্লবী এলাকায় গোপন বৈঠকে অংশ নিচ্ছে আনসার আল ইসলামের কয়েকজন সদস্য। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে সংগঠনটির 5 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তরুণদের লক্ষ্য করে সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল তাদের। আপাতত উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের সংখ্যা বৃদ্ধি করা এবং জঙ্গি অর্থায়ন করা এবং জঙ্গিবাদের যে পজিটিভ দিকগুলো, ধর্মীয় বা স্পিরিচুয়াল পজিটিভ দিকগুলো তাদেরকে বুঝিয়ে এক ধরনের ব্রেন ওয়াশ যেটা করা, যে এটি হচ্ছে একমাত্র মুক্তির পথ। অর্থ যোগানের পাশাপাশি করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে সক্রিয়রা টার্গেট ছিল তাদের। গণতন্ত্রকে ধ্বংস করে দেশে খেলাফত প্রতিষ্ঠাই তাদের প্রধান উদ্দেশ্য। সাধারণত অনলাইনে অ্যাক্টিভ থাকে। এর আগেও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি, বিশেষ কোনো নীতিগত সিদ্ধান্ত যেটি অনলাইনে এক্সচেঞ্জ করার সুযোগ কম থাকে, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা মিলিত হয়। অভিযানে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের 12টি উগ্রবাদী বই, 23টি লিফলেট ও 6টি মোবাইল জব্দ করা হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ার পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম রাফ দেশে ফিরে বনে যান স্বর্ণ ব্যবসায়ী। দেখান কম দামে স্বর্ণ এনে দেওয়ার প্রলোভন। আর তার গড়া চক্রটি 2 বছরে 10 জনের কাছ থেকে হাতিয়েছে প্রায় 20 কোটি টাকা। রাফি ও তার 3 সহযোগীকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দারা তদন্ত শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার করা হয় রাফি সহ 4 জনকে। রফিকুল ইসলাম রাফির সঙ্গে এক বন্ধুর মাধ্যমে কুমিল্লার ঠিকাদার আবুল কালাম আজাদের পরিচয় 9 ডিসেম্বর। নিজেকে পোশাক ব্যবসায়ী পরিচয় দিয়ে রাফি জানায়, পোশাকের আড়ালে স্বর্ণ এনে মাঝে মধ্যেই কম দামে বিক্রি করে সে। দেয় 2.5 কোটির স্বর্ণ 1.35 লাখ টাকায় এনে দেওয়ার প্রস্তাব। পরে 5 তারকা হোটেলে বসে পে অর্ডারে হয় লেনদেন। গোয়েন্দারা তদন্ত শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার করা হয় রাফি সহ 4 জনকে। পুলিশ বলছে এ চক্রটির প্রধান রাফি দীর্ঘদিন ছিল মালয়েশিয়ায়। দেশে তার স্বর্ণ ব্যবসার নামে প্রতারণা শুরু 2018 সালে। তার হয়ে স্বর্ণ কিনতে আগ্রহীদের খুঁজে বের করেন হাসান আলী। ইকবাল কবির ও নিক্সন মিয়ার দায়িত্ব পে অর্ডার ভাঙিয়ে টাকা তোলা। 1.35 লাখ টাকা যে পে অর্ডার করেছে, এটা আমরা দেখব যে পে অর্ডারের বিপরীতে কি আপনার যে পে অর্ডার করেছে তাকে ইনফর্ম করা হয়েছিল কিনা। গোয়েন্দারা বলছে চক্রটি 2 বছরেরও বেশি সময় ধরে এ প্রতারণা করছে। আস্থা অর্জনে চলাফেরা করত পাজেরোতে। ব্যবসায়িক আলোচনা হতো 5 তারকা হোটেলে। কোটি টাকার নিচে কোনো লেনদেন হতো না। তারা বোধহয় একটা গাড়ি ব্যবহার করে, গাড়িটা ভাড়া করে নিয়ে আসে এবং মাসে প্রায় গাড়ির ভাড়ায় বোধহয় 6 লক্ষ টাকা দেয়, একটা পাজেরো জিপ গাড়ি। যে যখন ধরেন একজন গ্রাহক পর্যায়ে বা যে প্রতারিত হবে তাকে বিশ্বাস করানো, যখন দেখে যে একটা প্রাডো জিপ গাড়ি বা একটা হেয়ার গাড়ি ইউজ করা হচ্ছে, তখন তো মনে হয় যে না আসলে এদের একটা আছে, ক্যাপাবিলিটি আছে বা এরা ক্যাপাবল। সেই চিন্তা ভাবনা থেকে ওয়েস্টিন, লা মেরিডিয়ান এইসব হোটেল এরা বেছে নেয়। চক্রটির আরও 4 সদস্যকে গ্রেপ্তারে অভিযানে আছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া মাসের শেষ দিকে রাজধানী বাদে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকেই কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী সহ সারা দেশ।
মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে বেলা 12টা পর্যন্ত। ব্যাহত হচ্ছে ফেরি ও বিমান চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা এরকমই থাকবে, তারপর পরশুদিন থেকে গ্যাজুয়াল তাপমাত্রা আবার বাড়া শুরু করবে, কিন্তু দিনের তাপমাত্রা বাড়বে না। যেহেতু দিনের তাপমাত্রা ঘন কুয়াশা থাকবে, এই জন্য দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগবে। বিশেষ করে ঢাকাতে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে পঞ্চগড়, শ্রীমঙ্গল, রাঙামাটি সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও নেই শৈত্যপ্রবাহ। যেটা শৈত্যপ্রবাহ এখন আসছে এটা খুবই অল্প কয়েকটা জায়গায়, যেটা হচ্ছে রাঙ্গামাটি, এদিকে তেঁতুলিয়া এবং শ্রীমঙ্গল, এই জায়গায় মৃদু আকারে শৈত্যপ্রবাহ আছে। আর যেটা হচ্ছে আর এই রাতে তাপমাত্রা ওইভাবে কমবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে মৃদু শৈত্যপ্রবাহ আছে এটাও হয়তো চলে যাবে। কিন্তু যেহেতু দিনের বেলা ঘন কুয়াশা রয়েছে এবং ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর ঢাকাতে ওই ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। মাসের শেষে আবারও রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যা অব্যাহত থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2018 সালের তুলনায় 2020 সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আর অতি দরিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28.5 ভাগে। সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর বিভাগে। শনিবার করোনায় দারিদ্র্যের হার নিয়ে এক অনলাইন আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। দারিদ্র্যের হার ও আয় বৈষম্য কমানো না গেলে দারিদ্র্য বিমোচনে দেশের অর্জন অনেকটা পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। 2018 সালের সাথে গত বছর দেশের দারিদ্র্য এবং জীবিকার সাথে তুলনামূলক গবেষণা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। গবেষণায় উঠে এসেছে 2020 সালে করোনার প্রভাবে দেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 42 ভাগে। মহামারীতে কাজ হারানো, পারিশ্রমিক না পাওয়া, কর্মক্ষেত্র বন্ধ হওয়া সহ বিভিন্ন কর্মসংস্থান সমস্যার মুখোমুখি হয়েছে অনেকেই। এতে করে আয় কমায় শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য বহির্ভূত খাতে ব্যয় কমেছে ব্যাপক হারে। ফুড, নন ফুড এক্সপেন্ডিচার এবং টোটাল এক্সপেন্ডিচার বড় ধরনের একটা আমরা দেখছি যে ফল দেখছি। এটা কিন্তু আমাদের ওটা মাথা রেখে করতে হবে যে এটা কম্পারিজনটা হচ্ছে একটা 2020 একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার। বাংলাদেশ খুব সম্ভবত 1971 এর পরে এরকম একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার, এত অ্যাবনর্মাল ইয়ার খুব সম্ভবত কখনো পাইনি। করোনার প্রভাবে বেড়েছে দরিদ্রতা এবং আয় বৈষম্য। এই হার কমানো না গেলে দেশ দারিদ্র্য বিমোচনের অর্জন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত সেকশনগুলা, যেই শ্রেণীর কিংবা যেই সেকশন, তাদেরকে আরো বেশি কিভাবে সাহায্য করা যায় সেই সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য সরকারি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। সানেমের হিসেবে 2020 সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেতন কমেছে প্রায় 24 ভাগ চাকরিজীবীর। এছাড়া আয় কমেছে 29 ভাগ শ্রমিকের ও 32 ভাগ উদ্যোক্তার। যারা এমপ্লয়মেন্ট লস করেছে এবং ক্যাপিটালও লস করেছে, অপরচুনিটিও লস করেছে, সেক্টর থেকেও মাইগ্রেট করে এগ্রিকালচারে চলে গেছে, তাদের ক্ষেত্রে একটা স্পেশাল ড্রাইভ নিতে হবে। যেখানে আগে পভার্টি কম ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে, যেখানে আগে বেশি ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে। তার মানে এই যে ভৌগোলিক আওতা দারিদ্রতার, এটা অনেক ছড়িয়ে পড়েছে। দারিদ্র্যের হার কমিয়ে আনতে করোনা মোকাবিলা, নগদ লেনদেন কমানো সহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি, পণ্যের দাম সহনীয় রাখা, দুর্নীতি কমানো এবং কর্মসংস্থান তৈরির পরামর্শ দেন বিশ্লেষকরা। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে দেশে তৈরি পোশাক খাতে 50% কারখানায় শ্রমিক সংখ্যা কমে গেছে। কাজ হারিয়েছে প্রায় 14% শ্রমিক। লে অফ করা হয়েছে 56,000 শ্রমিককে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি এবং এমআইবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। করোনা মহামারীর কারণে দেশে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রয়াদেশ বাতিল সহ নানা কারণে গেল এপ্রিল থেকে এই খাতে শুরু হয় শ্রমিক ছাঁটাই। শনিবার তৈরি পোশাক খাতের দুর্বলতা এবং ব্যবসা পুনরুদ্ধার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং এমআইবি। গবেষণার তথ্যানুযায়ী কারখানাগুলোতে গড়ে শ্রমিক পাওয়া গেছে 790 জন, যা আগে ছিল 836। সিপিডি বলছে করোনার সময়ে কারখানাগুলোর শ্রমিক সংখ্যা কমেছে 11%। কারখানাগুলো থেকে বেশ বড় আকারের শ্রমিকের কাজ হারিয়েছে, যদিও সেটি অফিসিয়ালি লে অফ বলা হচ্ছে না, কিন্তু অনেকে কাজ হারিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি 50% কারখানায়
তাদের ডিসেম্বরের তুলনায় সেপ্টেম্বরে তাদের শ্রমিক সংখ্যা কমে গেছে। এ সময় নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কাজ না থাকায় এবং দক্ষতার অভাবে কিছু শ্রমিক ছাঁটাই হলেও এখন আবার নিয়োগ দেয়া হচ্ছে। এই যে এত শ্রমিক যে কর্মচ্যুত হলো তারা গেল কোথায়? যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু শ্রমিক হয়তো একেবারে তার দেশের বাড়িতে চলে গিয়েছে, ফিরে আসেনি তারা। আর যারা ফিরে এসেছে তারা কিন্তু চাকরিতে পুনর্বহাল হয়েছে, এখনো হচ্ছে। আমরা কিন্তু শ্রমিক সংকটে এখনো কিন্তু ভুগছি। এই অবস্থায় ছোট পোশাক কারখানাগুলো যাতে ক্রয়াদেশ পায় সেজন্য বিভিন্ন নামী ব্র্যান্ডের ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফিরিয়ে আনারও পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিব তাইজুলদের স্পিন কোচ থাকছেন না ড্যানিয়েল ভেট্টোরি। দীর্ঘমেয়াদী কাউকে নিয়োগ দিতে কাজ শুরু করেছে বিসিবি। অল্প সময়ের মধ্যে জানা যেতে পারে নতুন স্পিন কোচের নাম, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি ভেট্টোরির 100 দিন চুক্তির বাকি অংশের কি হবে সেটাও ভাবছে বিসিবি। টাইগারদের নিউজিল্যান্ড সিরিজে কাজ করার মাধ্যমেই শেষ হতে পারে ভেট্টোরি অধ্যায়। দেশে কিংবা বাইরে সব সময় বাংলাদেশের বড় শক্তি স্পিন অ্যাটাক। রফিক রাজ্জাকদের পর সাকিব মিরাজরাও সাফল্যের ধারা ধরে রেখেছেন। বিসিবিও কখনো কার্পণ্য করেনি তাদের গুরুত্ব দিতে। কোটি টাকা খরচ করে খণ্ডকালীন চুক্তিতে আনা হয়েছে ড্যানিয়েল ভেট্টোরির মতো কিংবদন্তিকে। তবে তাকে ফুল টাইম পাওয়া যায়নি কখনোই। সামনের ব্যস্ততা আর বড় আসরের কথা মাথায় রেখে বিসিবি এখন ফুল টাইম স্পিন কোচের খোঁজে। আমরা আসলে আরো বেশি সময় চাই, যে কোচই আসুক না কেন, কারণ এখন আমাদের টানা খেলা, এত কম সময়ের জন্য কোচ হবে না। সেজন্য আমরা অল্টারনেট খুঁজছি এবং আমরা কয়েকটা বেশ কিছু ইন্টারেস্টেড পার্সনের রেজুমেও পেয়েছি, ইন্টারেস্টও শো করেছে, কিন্তু এখন ফাইনালের 2-1 দিনের মধ্যে আমরা এটা ফাইনাল করতে পারবো। তারপরে আসলে ওই প্রশ্নটার উত্তর দিতে পারবো যে ভেট্টোরি কতদিন থাকবে কি থাকবে না, আদৌ থাকবে কিনা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানেও প্রথম 2 ম্যাচের নায়ক স্পিনাররা। এখন সুযোগ ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের। বিসিবি সভাপতি বলছেন শেষ ম্যাচে বড় রদ বদলের সুযোগ নেই, তবে মূল কম্বিনেশন ঠিক রেখে 2-1টা পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথেও আমরা কি এখানে টেস্টে জিতেছি, তো আমাদের এখানে শক্তিশালী বা স্ট্রং অপোনেন্ট নিয়ে আমরা চিন্তিত না। আমরা যে জিনিসটা নিয়ে চিন্তিত যে আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরত আসা। আমাদের আগে যে ফর্মে ছিল আসে এবং নতুন কয়েকটা ছেলে সুযোগ পাচ্ছে, তারা যেন ভালো খেলতে পারে। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন কথা ছড়িয়ে পড়লেও বিসিবি প্রধান বলছেন তিনি এখনও এমন কিছুই শোনেননি। নিউজিল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কাতে টেস্ট খেলতে যাবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। সকালে একই বিমানে 2 দলের ক্রিকেটাররা ঢাকা থেকে চট্টগ্রামে যান। করোনার সতর্কতা মেনে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সবাই টিম হোটেলে চলে যান। ঢাকায় প্রথম 2 ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। ফলে 25 জানুয়ারির তৃতীয় ওয়ানডে উইন্ডিজের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। অন্যদিকে সুপার লিগের পয়েন্ট বাড়াতে তামিমের দল চাইবে টানা তৃতীয় জয়। সিরিজ নিশ্চিত হওয়ায় চট্টগ্রামের একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। এরপর 3 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ভারতীয় হাই কমিশনকে 172 রানে হারিয়েছে ঢাকা উত্তর। অধিনায়ক ও মেয়র আতিকের নেতৃত্বে ডিএনসিসির সংগ্রহ করে 300 রান। জবাবে 128 রানেই শেষ দোরাই স্বামীর দল। রাজধানীর মোহাম্মদপুর উদয়াচল পার্কের উদ্বোধনী প্রীতি ম্যাচের ফল এটি। এ সময় মেয়র ঘোষণা দেন প্রতিটি ওয়ার্ডে খাস জমি দখলমুক্ত করে খেলার মাঠ করা হবে। রাজধানীর জঞ্জাল দূর করতেই যত ব্যস্ততা সিটি কর্পোরেশনের। ঢাকা উত্তরে সেই কর্মকর্তা কর্মচারীরা নামলো ক্রিকেট ম্যাচে। প্রতিপক্ষ ভারতীয় হাই কমিশনার দোরাই স্বামীর দল। ব্যাট হাতে অধিনায়ক মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির খেলোয়াড়দের একের পর এক 4 ছক্কায় উচ্ছ্বসিত দর্শক। 20 ওভারে 5 উইকেটে তাদের সংগ্রহ 300 রান। জবাব দিতে নেমে পাত্তাই পেল না ভারতীয় হাই কমিশন দল। তাদের ইনিংস থামে মাত্র 128 রানে।
Both teams played very well. ডিএনসিসির সাথে খেলতে পেরে ভালো লেগেছে। সানি ও ফাহিম খুবই ভালো খেলেছে। এমন ম্যাচ আয়োজনের জন্য ধন্যবাদ ডিএনসিসিকে। They were in very good touch. They played very well. আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আমরা আরো চাচ্ছি যে আমরা আরো ভবিষ্যতে আরো এই ধরনের খেলা আয়োজন করব। এই প্রীতি ম্যাচের আয়োজন ছিল মোহাম্মদপুরের উদয়াচল পার্ক উদ্বোধন উপলক্ষে। ডিএনসিসির মেয়র জানান এরই মধ্যে 24টি মাঠ ও পার্কের কাজ করছে উত্তর সিটি। শুধু একটি মাঠ না, আমাদের অনেকগুলো মাঠ আছে এবং এই মাঠগুলো যে মেনটেন করতে পারাতে সবচেয়ে বড় সমস্যা কিন্তু মেনটেনেন্সের জন্য। এবং আমরা যদি ঠিকমতো মেনটেন করতে পারি অবশ্যই আমরা মনে করি ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ অন্যান্য খেলাগুলোকে আমরা পুরো বাংলাদেশে ছড়াতে পারবো। অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন এখনও ঢাকা শহরে মাঠের সংখ্যা কম। উত্তর সিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর ভারতীয় হাইকমিশনার জানান বাংলাদেশের সব কাজের সাথে থাকবে ভারত। উদয়াচল ক্লাবকে এটার সাথে সম্পৃক্ত করে তাহলে ডেফিনেটলি বিসিবি এই সমস্ত কিছুর দায়িত্ব ওনারা যা যা দিবেন এই দায়িত্বগুলো পালন করতে পারবে এবং উদয়াচল ক্লাবও ওনাদেরকে সহায়তা করতে পারবে যে কোনো ধরনের। এই মাঠ নতুন করে পার্কে উন্নীত করা উত্তর সিটির বড় অর্জন বলে মনে করি। তবে নগরের উন্নয়নে প্রত্যেক নগরবাসীর সহায়তা দরকার। তা না হলে যত টাকাই খরচ করা হোক না কেন তাতে উন্নয়ন হবে না। এবছরের মাঝামাঝি আরও কয়েকটি পার্কের উন্নয়ন কাজ শেষ করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যা শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনায় দেশে আরো 22 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 8000। বুধবার কুর্মিটোলায় টিকা কর্মসূচির উদ্বোধন। মুজিব বর্ষে 70,000 গৃহহীন পরিবারকে ঘর দিয়ে সরকারের রেকর্ড। দেশে কেউ গৃহহীন থাকবে না, আশ্বাস প্রধানমন্ত্রীর। কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 9 জন। রাজধানীর মিরপুর থেকে আনসার আল ইসলামের 5 সদস্য গ্রেপ্তার, অর্থ নতুন সদস্য সংগ্রহে অপতৎপরতার অভিযোগ। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।